পদ্ম ম্যাডাম। পদ্ম টিচার্স রুমে বসে পত্রিকা পড়ছিল। তার এখন ক্লাস নেই, আরও 2 ঘন্টা পর আরেকটা ক্লাস আছে। পদ্ম অবসর সময় কারো সাথে আড্ডা না দিয়ে টিচার্স রুমে বসে হয় পত্রিকা না হলে গল্পের বই পড়ে। দপ্তরে মতি মিয়ার ডাকে পদ্ম চোখ তুলে তাকায়। কি ব্যাপার মতি চাচা, কিছু বলবেন? মতি মিয়ার আনন্দে বুকটা ভরে ওঠে। যত বাড়ি পদ্ম তাকে মতি চাচা বলে ডাকে তত বাড়ি তার খুব ভালো লাগে। স্কুলে সবাই তাকে হয় মতি মিয়া না হয় শুধু মতি বলেই ডাকে। শুধুমাত্র পদ্ম ম্যাডামই তাকে মতি চাচা বলে ডাকে। মাঝ বয়সী মতি মিয়ার তাতেই শান্তি। পদ্ম ম্যাডাম, একজন সাহেব আসছে আপনার সাথে দেখা করতে, বারান্দায় দাঁড়াই আছেন। পদ্ম অবাক হয়। তার স্কুলে তার সাথে দেখা করতে তেমন কেউ আসে না, বাসা থেকেও কেউ আসে না। পদ্ম তার ভারী ফ্রেমের চশমাটি চোখ থেকে খুলে বলো, আপনি নিশ্চিত আমার সাথে দেখা করতে এসেছে? জি ম্যাডাম, আমি কেবলই হেড স্যারের ঘরে চা দিয়ে বারান্দা দিয়ে হেঁটে ওদিকে যাচ্ছিলাম। তখনই সাহেব আমাকে ডেকে বললেন, পদ্ম ম্যাডাম কি আজকে স্কুলে এসেছেন? আমি বললাম হ্যাঁ ম্যাডাম টিচার্স রুমে আছে। তখন উনি বলেন, ম্যাডামকে একটু ঢেকে দাও। আমিও ডাকতে চলে আসলাম। পদ্ম হাসে। মতি মিয়াকে কিছু জিজ্ঞেস করা হলে একসাথে অনেকগুলো কথা বলে। পদ্মর ভারী মায়া লাগে শুনতে। ম্যাডাম, আমি কি ওনারা চলে যাইতে বলবো? পদ্ম উঠে দাঁড়ায়, পত্রিকাটা ভাঁজ করে টেবিলের উপর রাখতে রাখতে বলে, না, চলুন দেখি কে সেই সাহেব। এই বলে পদ্ম চলে যায়। মতি মিয়া এক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে। মতি মিয়ার মনে হয় এই মেয়েটা বুঝি তার খুব আপন কেউ। বারান্দায় আরিফকে দেখে যার পর নয় অবাক হয়ে যায় পদ্ম। গতকালই সবে দেখা হলো আর এখনই উনি এখানে এসেছেন। তবে পদ্মর মনটা অদ্ভুত একটা ভালো লাগায় আবেশিত হয়ে যায়। আরিফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পদ্ম তার কাছে এসে ডাকে তাকে, আরিফ সাহেব। থতমত খেয়ে পদ্মর দিকে তাকায় আরিফ। সেদিকে তাকাতেই তবদা খেয়ে যায় সে। পদ্ম সবসময় স্কুলে শাড়ি পরে আসে। আজ পরেছে সাদা জমিনের আকাশি পাড়ের একটা শাড়ি। লম্বা চুলগুলো একটা বেনি করে পিছনে ছেড়ে দিয়েছে। মুখের সামনে অবাধ্য চুলগুলো দুইটা কালো ক্লিপ আটকে রাখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। বাম হাতের কবজিতে একটা কালো বেল্টের ঘড়ি। এছাড়া আর কোনো সাজসজ্জা নেই তার। তাতেই যেন তাকে আফসার মতো লাগছে। নিতান্তই সাধারণ সাজে কোনো মেয়েকে এতটা অসাধারণ লাগতে পারে আরিফ সে ধারণাই ছিল না। আরিফ কিছু সময়ের জন্য যে শ্বাস নিতেই ভুলে গেছে। এক নাগাড়ে পদ্মর দিকে তাকিয়ে থাকে সে। পদ্ম স্মিথ হেসে বলে, আরিফ সাহেব আপনি এখানে? মানে? পদ্ম হাসি চোখে আরিফের দিকে তাকিয়ে থাকে। আসলে কি হয়েছে মিস পদ্ম? এদিক দিয়েই যাচ্ছিলাম একটা কাজে, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। মনে হয় আপনাকে বিরক্ত করলাম, তাহলে বরং আসি। হ্যাঁ, এই বলে আরিফ তাড়াহুড়ো করে চলে যেতে গেলেই পদ্ম হেসে দেয়। মানুষটা অপ্রস্তুত হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তার হরবড় কথা শুনে। কী ব্যাপার মিস পদ্ম, হাসছেন কেন আপনি? আমি কি একবারও বলেছি আমি বিরক্ত হয়েছি? না মানে, এটা তো আপনার কাজের জায়গা, আপনার হয়তো ক্লাস আছে এখন। পদ্ম মিষ্টি করে হাসে, কিছুই বলে না। আরিফ মনে মনে বলে, নিশ্চয়ই তুমি বুঝে গিয়েছো পদ্মরানী, তোমার হাসিতে আমার বুকে চিনচিন ব্যথা ওঠে। এজন্য এইভাবে হেসে চলেছ আমাকে কষ্ট দিতে। আমি আসলে একটু বোকা মিস পদ্ম, আমার বোকামিতে এভাবে হাসবে না প্লিজ, আমার লজ্জা লাগে। পদ্ম একটু শব্দ করে হেসে দেয় এবার। হঠাৎ হাসি থামিয়ে বলে, চলুন বাইরে কোথাও বসি, যদি আপনার আপত্তি না থাকে। আরিফ চোখ গোল গোল করে তাকায়। তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে পদ্ম নিজে তাকে বাইরে যেতে বলছে। আরে না না, আমার আবার কি আপত্তি? কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো? ক্লাস নেই এখন? আপনার জন্য না হয় একদিন ক্লাস বাদই দিলাম। পদ্ম নিজেও জানে না সে কি বলছে। এর আগে কোনো পুরুষ মানুষের সাথে এভাবে কথা বলেনি সে, কিন্তু আজ তার মনটা কেন জানি তার বড্ড অবাধ্য হয়ে উঠছে। সে নিজেই নিজের কথায় চমকে ওঠে। আর আরিফ তো স্তম্ভিত হয়ে গেছে পদ্মর কথা শুনে। নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছে সে এই পরীটার দেখা পেয়ে। কি বলবেন মিস পদ্ম, আবার বলুন তো। পদ্ম এবার সামনে যেতে যেতে বলে, ভয় নেই, আমার ক্লাসের কিছু সময় দেরি আছে, এতটুকু সময় আপনাকে দেওয়াই যায়, আসুন আমার সাথে। আরিফ মন্ত্রমুগ্ধের মতো পদ্মকে অনুসরণ করতে থাকে। পদ্ম আর আরিফ পাশাপাশি হাসছে। পদ্ম বারবার আর চোখে আরিফকে দেখছে, আবার ভয়ও পাচ্ছে। পাছে আবার উনি বুঝে না ফেলে সেভাবে তাকে লুকিয়ে দেখছে, তাহলে যে এক ভারী লজ্জার ব্যাপার হবে। আজ আরিফকে গতকালের চেয়ে কয়েক গুণ বেশি ভালো লাগে পদ্মর।
মোটেই মানুষটা দেখতে খারাপ নয়, গায়ের রং কালো হলেও পদ্মর মনে হচ্ছে কালো রংটাই তাকে খুব মানিয়ে গেছে। সে যদি ফর্সা হতো তাহলে তাকে এত ভালোই লাগতো না। খুব দামি একটা শার্ট পরেছে, ধূসর রং, সাথে নীল জিন্স। পদ্মের মাঝে মাঝে খুব লজ্জা লাগছে, বারবার আশেপাশে তাকাচ্ছে পরিচিত কেউ দেখে কিনা। কিশোরী বয়সে প্রেম করতে পারেনি সে, ইচ্ছে হয়নি তেমন কখনো। তার মনে হচ্ছে সে বুঝি কিশোর বয়সে ফিরে যাচ্ছে। এই সাধাসিধে লোকটার প্রেমে পড়েছে সে বারবার। মিস পদ, চলুন কোনো রেস্টুরেন্টে যেয়ে বসি। তার চেয়ে বরং ওই দিকটায় চলুন, সুন্দর একটা নদী আছে ওখানে, শান বাঁধানো ঘাট, ওখানে যেয়ে বসি। বেশ মহারানীর আদেশহীন শিরোধার্য। পদ অবাক হয়ে খেয়াল করে সে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছে না মানুষটার প্রেমে পড়ার থেকে। কি এমন জাদু করলো সে একদিনেই? ঘাটের বাঁধানো জায়গায় কিছুটা দূরত্ব রেখে বসে আছে পদ্ম আর আরিফ। পদ্মের এখন আরিফের দিকে তাকাতেই কেবল লজ্জা করছে। একটা কথা বলবো মিস পদ্ম? হ্যাঁ, পদ্ম ছোট্ট করে জবাব দেয়। আপনি কি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন? পদ্ম মাথা নিচু করে আস্তে আস্তে জবাব দেয়, হ্যাঁ হয়েছে। নিজের চেহারা নিয়ে সবসময় একটা হীনমান্যতায় ভুগছে। যারাই আমার সাথে মিশতো আমার বাবার টাকা দেখে মিশতো। পরে আমিও বড় হলাম, নিজেও অনেক টাকা কামানো শুরু করলাম। মিথ্যা বলবো না, অনেক মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, তবে তার সবই আমার টাকা দেখে। সে আমি ভালো করে বুঝতে পেরেছি। এই আরিফকে দেখে কেউ পছন্দ করেনি, সবাই পছন্দ করেছে আরিফের টাকাকে। আমি খুব ভালো করে সেসব বুঝতে পারতাম। আমি চেয়েছিলাম বিয়ে যদি কোনোদিন করতেই হয় এমন কাউকে করব যে এই কুৎসিত আরিফকে ভালোবাসবে। আমার এই জেদের কারণে বাবা মাও আমাকে এতদিন বিয়ে দিতে পারেনি। এভাবে কখন যে বয়সটা এতটা বেড়ে গেল বুঝতেই পারলাম না। পদ্মর চোখ ছলছল করছে, সে চায় না তার চোখের পানি আরিফ দেখুক। তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলেন যে আপনি? আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আপনাকে দেখে, আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আপনি লোভী না। আপনার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় সেটাই হবে আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। হঠাৎ পদ্ম শব্দ করে কেঁদে দেয়। আরিফ হতবিহ্বল হয়ে যায় পদ্মর কান্না দেখে। মিস পদ্ম, কি হলো আপনার? আপনি কাঁদছেন কেন? আমি কি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি কোনো? এই জন্য আমি বেশি কথা বলি না, কখন কি বলে বসি কোনো ঠিক নেই। দয়া করে কাঁদবেন না মিস পদ্ম, আমাকে ক্ষমা করে দিবেন। পদ্ম ফোঁপাতে থাকে, সে জানে না কেন তার এত কষ্ট হচ্ছে। প্লিজ কান্না থামান পদ্ম, আমার খুব কষ্ট হচ্ছে আপনাকে কাঁদতে দেখে। আপনার চোখে কান্না মানায় না। আর কোনোদিন নিজেকে কুৎসিত বলবেন না, যদি কোনোদিন বলেন আপনাকে আর ক্ষমা করব না আমি। আরিফ হতবাক হয়ে যায় পদ্মর কথা শুনে। তাকে এতটাই মায়া করা শুরু করেছে এই পরিটা। আরিফ একটু কৌতূহলপূর্ণ হাসি দিয়ে বলে, মিথ্যা তো নয় বলুন, আপনার মতো একজন ফার্স্ট ক্লাস সুন্দরী লেডিস পাশে আমার মতো একটা লোকের কি মানায় আপনি বলুন? আপনার হয়তো ইচ্ছে ছিল সুদর্শনকেও আপনার স্বামী হবে। পদ্ম কান্না ভেজা লাল চোখে আরিফের দিকে তাকায়। আরিফ ভরকে যায় পদ্মর সেই চোখ দেখে। আরিফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে উঠে যায় পদ্ম। আরিফ তার পিছু পিছু দৌড়াতে থাকে। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়েছে মিস পদ্ম, এভাবে চলে যাবে না, না হলে আমার দুঃস্বপ্নে আপনার ওই লাল চোখ জোড়া ভেসে উঠবে বারবার। একটু হাসি দিয়ে যান প্লিজ। পদ্ম ভীষণ হাসি পেল, তবুও মুখটা গম্ভীর রেখে যথাসম্ভব দ্রুত পা চালাতে থাকে। দেখুন, মানুষ ভাবছে আমি আপনাকে ইভটিজিং করছি। স্কুলের ম্যাডামকে ইভটিজিং করার অপরাধে আমাকে গণপিটুনি খেতে হবে পরে। আপনি কি চান কোমর ভাঙা বরের সংসার করতে? পদ্ম নিজেকে আর সামলাতে পারে না, আরিফের দিক ফিরে ফিক করে হেসে দেয়। আরিফ মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। আবার কবে এই হাসি দেখার সৌভাগ্য হবে এই অধমের? যদি বলে দিতেন কৃতার্থ হতাম। কাল তো মনে হচ্ছিল ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, আজ তো ভালোই মুখ থেকে খই পড়ছে। আরিফ ঠোঁট কামড়ে হেসে মাথা চুলকাতে চুলকাতে বলো, কেন জানি মনে হচ্ছে সেই কলেজের জীবনটায় ফিরে গিয়েছি। নতুন করে কৈশোরের প্রেমের অনুভূতি পাচ্ছি। আমার কি দোষ বলুন? আগামীকাল ঠিক এই সময় স্কুলে যেতে হবে না, এখানে অপেক্ষা করবেন, আমি আসব। এই বলে পদ্ম আরিফকে আর কিছু বলতে না দিয়ে জোরে জোরে হাঁটতে থাকে। হঠাৎ আরিফ পিছন থেকে হালকা চিৎকার করে বলে, আর যেন লুকিয়ে লুকিয়ে হবু বরকে দেখতে না হয়, সেই ব্যবস্থাই করছি মিস পদ্ম। পদ্ম থমকে যায় আরিফের কথা শুনে। তার মানে সে ঠিকই বুঝতে পেরেছে যে পদ্ম তাকে লুকিয়ে দেখছিল। ভীষণ দুষ্ট তো লোকটা। পদ্মর মনে হচ্ছে লজ্জা মাটিতে মিশে যাবে। আর কালো না সে আরিফের দিকে। জোর পায়ে হেঁটে আরিফের সামনে থেকে বিদায় হতে পারলেই যেন বাঁচে সে। আরিফ সেদিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। সবাই রাতের খাবার খেয়ে বসেছে একসাথে। পদ্মরা সবাই যেদিন একসাথে খায় সেদিন ওরা টেবিল চেয়ারে বসে না, মেজোতে মাদুর পেতে সবাই গোল হয়ে বসে।
আজ সবাই একসাথে খেতে বসেছে। সেতারা আর জোহরা সবাইকে খেতে দিচ্ছে। আজ সবার পছন্দের মাছের ঝোল আর সাথে গরম ভাত করা হয়েছে। ভাই বোনেরা সবাই খুব মজা করেই খাচ্ছে। মোজাম্মেলও বসেছে খাবার সবার সাথে। হঠাৎ সেতারা খেয়াল করলো তার বড় মেয়েটা খুব একটা খাচ্ছে না, শুধু হাত দিয়ে থালা আর ভাতগুলো নাড়াচাড়া করছে, অথচ মাছের ঝোল তার খুব প্রিয়। সেতারা মেয়ের কপালে হাত দিয়ে দেখলো তার জ্বর এসেছে কিনা। কি করছো মা? তোর কি শরীরটা খারাপ পদ্ম? না তো মা, শরীর খারাপ হবে কেন? উপস্থিত সবাই খেয়াল করলো পদ্মের কণ্ঠ কেঁপে কেঁপে উঠছে বারবার। মোজাম্মেল উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে পদ্মমা? এরকম লাগছে কেন তোকে? চোখ দুটোও লাল হয়ে আছে, কোথাও খারাপ লাগছে? পদ্ম কোনো মতো নিজেকে সামলে নিয়ে বলো, আহা, তোমরা শুধু শুধু এমন দুশ্চিন্তা করছো, আমার কিছু হয়নি তো। তবু ওদের দুশ্চিন্তা কমে না। হঠাৎ জোহরা মিটমিট করে হেসে বলো, আমি কিন্তু বুঝতে পারছি আমার পদ্মরানীর কি হয়েছে। সবাই অবাক হয়ে যায়, জোহরার দিকে তাকায়। পদ্ম বারবার চোখের ইশারায় মামিকে চুপ করতে বলে। সে তারা একটু ভয় পেয়ে যায়। তোমাকে বলেছে জোহরাও কিছু? কি হয়েছে বলো? জোহরা পদ্মের দিকে তাকিয়ে বলে, কিরে পদ্ম, বলবো তোর কি হয়েছে? পদ্মের অসহায় লাগে। উঠে যেয়ে নিজের ঘরে দরজা আটকে বসে থাকতে ইচ্ছে করে তার। আহ, ওর কাছে শুনতে হবে কেন কুহুর মা? যদি জেনে থাকো ওর কি হয়েছে বলো তুমি। তেমন কিছু হলে তো ডাক্তার দেখাতে হবে। মোজাম্মেলের কথায় জোহরা মুখ টিপে হাসে বলো, এ রোগ যেন তেন ডাক্তার সারিয়ে দিতে পারবে না গো, এ শুধু একজন ডাক্তারই পারবে। পদ্ম জোরে জোরে শ্বাস ছাড়তে থাকে। মামি, তুমি চুপ করো তো। মামা, তুমি মামির কথা শোনো না, আমার কিছু হয়নি। মোজাম্মেল পদ্মের দিকে রাগি চোখে তাকিয়ে বলো, তুই থাম। কী ব্যাপার কুহুরমা, তুমি যা জানো বলো। কোনো ডাক্তার দেখাতে হবে? আমি এত রহস্য বুঝি না, সহজ সরলভাবে বলো। জোহরা পদ্মের পিছনে এসে ওর কাঁধে জড়িয়ে ধরে বলে, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে আরিফ সাহেবের কাছে পাঠানোর ব্যবস্থা করো গো কুহুর বাবা। ওই ডাক্তার ছাড়া তোমার ভাগ্নের এই রোগ কেউ সারাতে পারবে না। এই রোগের নাম হলো বিরহ রোগ। পদ্ম চোখ বন্ধ করে ফেলে লজ্জায়। ইস, তার মামিটা যে কি, কোনো কথা মুখে আটকায় না, কখন যে কি বলে বসে। এখন লজ্জায় সে এখান থেকে উঠে যেতেও পারছে না। সেতারা মুখে আঁচল চাপা দেয়। পুষ্প আর মাহি নিজেদের মতো হাসতে থাকে। নিবের সব বুঝো না বোঝার ভান করে এক মনে খেতে থাকে। কুহু শুধু এক দৃষ্টে নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। মোজাম্মেল কথা ঘুরানোর জন্য বলে, আপা, জলটা খুব সুস্বাদু হয়েছে, আমাকে আরেকটু দাও তো। পদ্ম উঠে দাঁড়াতে গেলে তার মামি তাকে বসিয়ে দেয়। পদ্মর হাতটা ধুয়ে দিয়ে তার থালাটা নিজের হাতে নিয়ে নেয়। এরপর নিজের হাতে পদ্মকে খাইয়ে দিতে দিতে বলে, বিয়ের আগে এসব সব মেয়েদেরই হয়, এত লজ্জা পেতে হবে না। এই কটা দিন একদম কোনো অনিয়ম করা চলবে না, ঠিক মতো খেতে হবে, না হলে আরিফ সাহেব আবার আমাদের রাগ করবেন আমরা তার বউকে খেতে দিই না বলে। পদ্ম কপট রাগ দেখিয়ে বলে, অনেক বলেছো মামি, এবার একটু চুপ করো তো, কিছু আটকায় না তোমার মুখে। মোজাম্মেলের চোখে পানি এসে যায়। সেদিনের সেই ছোট্ট মেয়েটি হঠাৎ বড় হয়ে গেল। কবে এতটা? আজ বাদে কাল বউ সাজবে, এ বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু বিয়ের কথাটা মনে পড়তে তার বুকটা মোচড় দিয়ে ওঠে। এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে সে জানে না। সে শুধু জানে এই ছেলে মেয়েগুলোকে সে কোনো কষ্ট দিতে পারবে না। যেভাবে হোক টাকাটা তাকে জোগাড় করতেই হবে। মোজাম্মেল কোনো রকম খাবার শেষ করেই উঠে যায়। দূর থেকে মেয়েদের খুনসুটি দেখে সে লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি করে চোখ বেয়ে আসা কয়েক ফোঁটা পানি সন্তর্পণে মুছে ফেলে সে। নিবিড় ভাই, আসবো? নিবিড় তার ঘরে উবু হয়ে শুয়ে একটা বই পড়ছিল। আগামীকালই তাকে হলে ফিরে যেতে হবে। আপাকে দেখতে আসবে, তাই 3 দিন ক্লাস মিস দিয়ে বাড়ি এসেছিল সে। ছুটি শেষ, কাল ফিরতেই হবে। কুহুর ডাকে উঠে বসে নিবিড়। হাতের বইটা বন্ধ করে বলে, আরো কুহু যে, এসো। কুহুর হাতে একটা বাটি, বাটিতে চালতার আচার। আপনার জন্য এনেছি নিবিড় ভাই, মা খুব মজা করে চালতার আচার বানিয়েছে, খেয়ে দেখেন, ভালো লাগবে। তোমাকে ধন্যবাদ কুহু, কিন্তু এখন খাবো না। আমি সাধারণত আচার খুব একটা খাই না। কুহুর মুখটা মলিন হয়ে যায়। পদ্মরা 3 ভাই বোন, ভীষণ সুন্দর। পদ্ম যেমন রূপবতী, নিবিড় আর পুষ্প কম যায় না। তবে সেই তুলনায় কুহু আর মাহিও অতটা সুন্দরী নয়। কুহুর এটা নিয়ে একটা কষ্ট আছে সব সময়। সে ভাবে নিবিড় ভাই হয়তো কোনোদিন তাকে পছন্দই করবে না। আমি কাল চলে যাব কুহু, তোমরা সবাই ভালো থেকো। কুহু আচমকা এমন কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। সে ভেবেছিল নিবিড় কিছুদিন থাকবে এখানে। আগামীকালই চলে যাবেন? হ্যাঁ কুহু, ক্লাস চলছে, 3 দিন ক্লাস মিস হয়ে গেল, যেতে তো হবেই।
কুহুর খুব কান্না পেয়ে যায়। তার ইচ্ছে করছে নিবিড়কে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে, আপনি যেতে পারবেন না নিবিড় ভাই, আমি আপনাকে যেতে দেব না। কিন্তু কুহুর তা বলা হয় না। তার কোনো অধিকার নেই এভাবে নিবিড়কে আটকে রাখার। কুহুকে মন খারাপ করতে দেখে নিবিড় হাসে। মন খারাপ করছো কেন কুহু? সামনে আপার বিয়ে, কত কাজ। মামা কি একা সব পারবে? আমাকে তো আসতেই হবে, খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। কুহু জোর করে মুখে হাসি টেনে রাখার চেষ্টা করে, কিন্তু তার মনের ভেতরটা ভেঙে চলে যাচ্ছে। কুহু, নিবিড়ের ডাকে কিছুটা চমকে ওঠে কুহু। সত্যি কি এত সুন্দর করে নিবিড় তাকে ডাক দিয়েছে, নাকি তার ভুল ধারণা? জি নিবিড় ভাই, তুমি কি আবার বিয়েতে শাড়ি পরতে চাও? তাহলে তোমার জন্য ঢাকা থেকে একটা শাড়ি নিয়ে আসবো। কুহু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কেমন যেন ঘোর লাগছে তার সব কিছু। সত্যি কি নিবিড় ভাই এমনটা বলতে পারে তাকে? আসলে সেদিন তোমাকে শাড়ি পরে ছাদে হাঁটতে দেখলাম, খুব সুন্দর লাগছিল তোমাকে। পুষ্প আর মাহি তো শাড়ি পছন্দ করে না, তোমাকে দেখলাম পরতে, তাই ভাবলাম তুমি বুঝি পছন্দ করো। আবার বিয়েতে যদি তুমি শাড়ি পরতে চাও, তাহলে তোমার জন্য একটা নীল রঙের শাড়ি কিনে আনবো। নীলে তোমাকে সুন্দর লাগে। কুহুর মনে হচ্ছে সে কোনো একটা স্বপ্ন দেখছে, কারণ স্বপ্ন ছাড়া বাস্তব এত সুন্দর হতে পারে না। কিন্তু সে চাচ্ছে না স্বপ্নটা ভেঙে যাক। এমন সুখের স্বপ্ন সে সারা জীবন দেখে যেতে চায়। কি, পড়বে না শাড়ি? কুহু মাথা নিচু করে আস্তে আস্তে বলে, আপনি এনে দিলে অবশ্যই পড়বো নিবিড় ভাই। নিবিড় হালকা হাসে। কুহু আর কিছু না বলে একছুটে ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে সে। অসম্ভব কষ্ট হচ্ছে তার বুকের মতো। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। সে জানে না এটা তার তারুণ্যর আবেগ কিনা, শুধু এটাই জানে এটা যদি আবেগও হয়, সেই আবেগ যেন কোনোদিনও ওর না কেটে যায়। বিছানায় আধশোয়া হয়ে বসে আছে মোজাম্মেল। তার হাতে একটা সিগারেট। সে সাধারণত ধূমপান করে না, খুব বেশি দুশ্চিন্তায় থাকলে সিগারেটের ধোঁয়ায় দুশ্চিন্তা উড়িয়ে দিতে চায়। জহুর এসে স্বামীর পাশে বসে, তার একটা হাত নিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে বলে, কি হয়েছে তোমার, ঠিক আছো তুমি? মোজাম্মেল উত্তর দেয় না, শূন্যর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি গো কুহুর বাবা, কি হয়েছে তোমার? কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? ও কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি আমার স্বামী, তোমার সুখেই আমার সুখ, তোমার কষ্টেই আমার কষ্ট। তুমি দুশ্চিন্তা করে এভাবে নিজেকে কষ্ট দেবে আর আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বো, তা কি করে হয়? মোজাম্মেল স্ত্রীর দিকে তাকিয়ে হাসলো, এরপর হাতের সিগারেটটা বাইরে ফেলে দিয়ে বলো, আচ্ছা কুহুর মা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার সাথে কি কখনো মিথ্যা বলেছি আমি? না, বলনি। আমি তোমার মতো স্ত্রী পেয়ে ধন্য। আমার এই সামান্য রোজগারের মধ্যে তুমি আপা আর তার 3 মেয়েকে আগলে রেখেছো, কখনো এক বন্ধুও বিরক্ত হওনি। আমি জানি না তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব। জোহরার মনটা খারাপ হয়ে যায়। আজ কেন তার স্বামী এভাবে কথা বলছে? তার কি খুব বেশি মন খারাপ? কি হয়েছে তোমার, একটু বলবে? এভাবে কেন কথা বলছো? জোহরা, তোমার কি আমার উপর কোনো রাগ আছে? এই যে অল্প রোজগার করেও আপার পরিবারকে আমার বাড়িতে এনেছি। কুহু আর মাহির সাথে ওদের 3 ভাই বোনের কোনো পার্থক্য করিনি। তোমাকে কখনোই ভালো কিছু দিতে পারিনি। এটা নিয়ে তোমার মনের মধ্যে কখনো কোনো রাগ পুষে রেখেছো তুমি? বলো তো। জোহরা স্বামীর বুকে মাথা ঠেকায়। আজ হঠাৎ এত বছর পর এগুলো কেন বলছো তুমি? আমার কোনো আচরণে তোমার কোনোদিন কি মনে হয়েছে যে আমার তোমার প্রতি কোনো রাগ আছে? আর ওদের তো আমি নিজেই কখনো কুহু আর মাহির থেকে আলাদা ভাবিনি। সবসময় মনে করেছি আমার 5টা সন্তান। আমার তো কোনো ক্ষোভ নেই তোমার উপর। তুমি কেন সব কথা তুলছো? কম রোজগারের মধ্যেও তুমি সংসারে আমাকে যে সুখ শান্তি দিয়েছো, তা কজন পায় বলো? মোজাম্মেল স্ত্রীর কথা সন্তুষ্ট হন। সত্যি সে ভাগ্যবান। এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। হাজারে হয়তো একজন এমন মেয়ে পাওয়া যায়। তুমি কি পদ্মের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করছো কুহুর বাবা? মোজাম্মেল কথা ঘুরিয়ে বলে, সবাই যখন রাজি, ওদের তো পাকা কথা বলার একটা তারিখ জানাতে হবে। তুমি কি বলো? জোহরা মাথা উঠিয়ে বলে, আমারও তো তাই মনে হয়। শুভ কাজ ফেলে রাখতে নেই। মোজাম্মেল আবার চুপ করে যায়। জোহরা আস্তে আস্তে উঠে আলমারিটা খুলে মোজাম্মেল বলে, কিছু খুঁজছো? জোহরা একটা গহনার বক্স এনে মোজাম্মেলের সামনে রেখে মোজাম্মেল অবাক হয়ে যায়। এটা বের করলে কেন? জোহরা উত্তর না দিয়ে বক্সটা খুলে একটা গলার হার বের করে। খুব সুন্দর নকশা করা একটা হার, দেখেই মন ভালো হয়ে যায় এমন। কি হলো জোহরা, এটা দিয়ে কি করবে তুমি? এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল আমার বিয়ের পর। এটা আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিল, তুমি এটা ব্যবহার করো। এরপর এই বাড়িতে প্রথম যার বিয়ে হবে তাকে দিয়ে দিও। পদ্ধতি এ বাড়ির মেয়ে, আমরা তো ওকে কেউ অন্য বাড়ির মেয়ে ভাবি না। তাই আমি ঠিক করেছি এই হারটা আমি পদ্মকে দিয়ে দেবো তার বিয়েতে। এত সুন্দর জিনিসটা ওর মতো রূপবতীর গলাতেই মানায় শুধু। মোজাম্মেল যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অবাক চোখে শুধু স্ত্রীর দিকে তাকিয়ে থাকে সে।